তাহলে আমাদের সিজারিয়ান সেকশন রেট ইজ ভেরি হাই, এবং এটার জন্য আমাদেরকে অনেক কমপ্লিকেশন ফেস করতে হয়, যেটা হয়তো আগে অত বেশি ফেস করতে হতো না। এবং আমাদের কাছেই তো রুগীরা আসে যারা 3 নাম্বার সিজার বা 4 নাম্বার সিজার নিয়ে আসে বা 5 নাম্বার সিজার নিয়ে আসে, কারণ অনেকেই অনেক সন্তান চায়, আবার দেখা যায় যে অনেক সন্তান নাই, পরপর 2টা সিজারিন হয়ে গেছে, 2টো বাচ্চাই মারা গেছে, এখন তার বাচ্চার প্রয়োজন, কিন্তু 3rd সিজারে দেখা গেল যে তার প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা অ্যাক্রিটা, যেটার জন্য অনেক সময় দেখা যায় যে রুগীর জীবন নাশের হুমকি হয়ে দাঁড়ায়, এবং এটা শুধুমাত্র সিজারিয়ান সেকশনের জন্য হয়। তো সেই সব ক্ষেত্রে অবশ্যই রুগীর জন্য বিপজ্জনক হতে পারে একটা সিজারিয়ান সেকশন যদি আপনি ইন্ডিকেশন ছাড়া করেন। তো সেই জন্যই নর্মাল ডেলিভারির জন্য বলতে হয়, কারণ একজন ডাক্তার হিসেবেই তো আমাকে বলতে হবে যে ওই রুগীর জন্য, ওই রুগীর অবস্থার ক্ষেত্রে কোনটা তার জন্য সবচেয়ে জাস্টিফাইড ট্রিটমেন্ট হবে। তো আপনি তো একটু বললেন আমাদেরকে যে বাংলাদেশে সি সেকশনের রেটটা অনেক বেশি, সো ওয়েস্টার্ন কান্ট্রিজের তুলনায় এই রেটটা বাড়ার পিছনে মেইন কারণটা কি? এইটা অ্যাকচুয়ালি মাল্টিফ্যাক্টরিয়াল, লাইক অনেকগুলা কারণ। আপনার এখানে রুগী নিজে, হসপিটাল কর্তৃপক্ষ, সিস্টেম, যে ডাক্তারের কাছে সেবা নিচ্ছেন, সব কিছু মিলিয়ে অ্যাকচুয়ালি এই রেটটা অনেক বেশি হাই। আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখলে ওখানে অনেক রেগুলেশন মধ্যে দিয়ে চলতে হয়, আপনাকে জবাবদিহিতার ব্যাপার আছে অনেক কিছু, সেটা ক্লিনিক কর্তৃপক্ষ হোক বা রুগী হোক নিজে অথবা ডাক্তার হোক, অনেক জবাবদিহিতা, অনেক এভিডেন্স বেসড প্র্যাকটিস করতে হয়, যেখানে হচ্ছে কি যে আপনার সুবিধা যেটা হয় সেটা করব, যেটা রুগীর জন্য বা ডাক্তার জন্য বা ক্লিনিকের জন্য সেই ধরনের কোনো সুযোগ নেই। সেই জন্যই ওখানে সিজারিয়ান সেকশন রেটটা অনেক কম, এবং এটা রুগীরাও অ্যাডাপ্ট করে, কারণ রুগীরা অ্যাকচুয়ালি নিজেরাও অনেক পড়াশোনা করে এবং নিজেরাও দেখে যে সত্যি না নর্মাল ডেলিভারিটাই তার জন্য ভালো। আচ্ছা, সেটাই। কিন্তু এখানে রুগীদেরও সচেতনতা খুবই প্রয়োজন, আমি বলবো এখানে নেই বলতে গেলে, যেটা আমাদের রুগীদের সচেতনতা খুবই কম। লাইক এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, লাইক আসবে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে বাচ্চা ডেলিভারি করে দাও, ওই নর্মাল ডেলিভারি যে প্রসেস, এটা অনেকে এটা নিতে পারে না, ফ্যামিলিরাও নিতে পারে না, ক্লিনিক কর্তৃপক্ষরা তো অনেকে এটা এনকারেজ করতে পারে না, যেহেতু একটা ফাইন্যান্সিয়াল ব্যাপারও থাকে এটার মধ্যে। অবশ্যই। আর ডাক্তারদের জন্য সুবিধা হয়ে যায় যদি রুগী নিজেও চায় যে ঠিক আছে আমাকে আর মিডনাইটে ইমার্জেন্সি করতে হলো না, যেটা হচ্ছে অবস্টেটিক প্র্যাকটিসের একটা বিরাট ড্রব্যাক, যে আপনাকে মিডনাইটে বা যে কোনো সময়, আপনার শুক্রবার শনিবার বলে কোনো কথা নেই, ঈদ পূজা বলে কোনো কথা নেই, কোনো হলিডেজ নাই। তো অবস্টেটিক প্র্যাকটিসটাই এরকম যে যখন তখনই কিন্তু আপনার ইমার্জেন্সি। তো এই জিনিস সব কিছু মিলিয়ে কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যাটা অনেক বেশি। একটা ডাক্তার করতে চাইলে একটা রুগী করে ফেললো তাও কিন্তু না, মানে সব কিছু মিলিয়ে আসে। যেমন রুগীটা একটু ব্যথা দেখলো, আচ্ছা ঠিক আছে থাক, ওটা তো শর্টকাট, সো ওটাতেই যাই। সো সব কিছু মিলিয়ে আমি বলবো যে সিজারিয়ান সেকশনের রেটটা খুবই হাই। প্রাইভেট হসপিটালগুলোতে এই সিজারিয়ান সেকশনটাকেই সবার আগে প্রেফার করা হয়, যে কারণগুলো আপনি বললেন ওগুলো তো আছেই, এছাড়া ফাইন্যান্সিয়াল রিজনটাও কি মেইন কারণ হতে পারে? কারণ সবাই আমরা বলি যে বড় হসপিটালরা টিকে থাকতে হলে ওদের প্রফিট করতে হবে, ফাইন্যান্সিয়াল গেইন লাগবে, তো এতগুলো ডক্টরকে স্যালারি দেওয়া, সব কিছু দেওয়ার ক্ষেত্রে সিজারিয়ান করলে একমাত্র এই টাকাটা উঠে আসবে। অ্যাকচুয়ালি এটা যদি রুগী বা ডাক্তার বেঁকে বসে তাহলে কিন্তু হসপিটালগুলা এখানে কোনো খুব একটা ভূমিকা রাখতে পারে না, কারণ একটা কনসালটেন্টকে একটা প্রাইভেট হসপিটাল কিন্তু জোর করতে পারবে না কোনো কিছুতেই না। আচ্ছা, জোর করতে পারবে না যে আপনাকে সিজারি করতে হবে, এই ধরনের প্রেশার আমার জানা মতে খুব কম হসপিটাল বা হসপিটাল এরকম নেই বলেই সারে, কারণ এটা হচ্ছে কনসালটেন্ট নিজেই তাকে ডিসিশন নিতে হবে। এখন আপনি যদি একটা গর্ভবতী মায়ের দায়িত্ব নেন তাহলে কিন্তু হসপিটাল না, আপনাকেই তো আসতে হবে। হসপিটাল যেটা করতে পারে সেটা হচ্ছে হসপিটাল ওই পরিবেশটা তৈরি করবে যেখানে হচ্ছে একটা কনসালটেন্টও কমফোর্ট ফিল করলো। লাইক একটা রুগী যখন লেবার মনিটরিংয়ে থাকে সেইখানে একটা ডাক্তার যদি ঠিকমতো তাকে বা যারা অবজার্ভ করছে তারা যদি ঠিকমতো রিপোর্টগুলো না দিতে পারে তাহলে কনসালটেন্ট কিন্তু জানতে পারবে না। আবার অনেক সময় এরকম হয় কনসালটেন্ট দেখলো যে যেই ডাক্তারটা আছে ফ্লোরে অথবা যে সিস্টারটা আছে বা মিডওয়াইফ আছে সে আপ টু দ্য মার্ক না, তো সেক্ষেত্রে হসপিটালের ভূমিকা হচ্ছে তাদেরকে ট্রেন আপ করা। যে আপনি যদি মনটা তৈরি করেন যে এতজনের ভিড়ে আমি কেমনে পারলাম যে সবার নর্মাল ডেলিভারি প্রমোট করতে, কারণ প্রথমে হচ্ছে মন তৈরি করতে হবে যে হ্যাঁ করতে চান। আপনি যেসব জায়গায় আমি প্র্যাকটিস করি নর্মাল ডেলিভারি সব জায়গায় যদি দেখেন যে বিরাট এরিয়া জুড়ে কিন্তু আমরা লেবার মনিটরিংয়ের ব্যবস্থা রেখেছি,
এবং সেখানে আমাদের ডাক্তার, রেজিস্টার নার্স, ওদেরকে আমরা দেখা যায় যে কম্পারেটিভ অন্য ডিপার্টমেন্ট থেকে উই আর গিভিং দেম ডাবল স্যালারি। আচ্ছা। কারণ তাকে রাত্রে জেগে থাকতে হবে, রাত্রে জেগে থাকতে হবে প্রত্যেক মুহূর্তে। এবং লেবার পেশেন্ট ক্যানট বি স্টে অ্যালোন, তাকে কখনো একা রাখা যাবে না। আচ্ছা। গর্ভবতী মাকে যখন লেবারে থাকে তখন একা রাখার কোনো এখানে কায়দা নেই, তাকে প্রত্যেকটা মুহূর্তে দেখতে হবে। আপনি ধরেন প্রসব ব্যথা উঠলো, সে ক্যাবিনে থাকলো বা কোথাও থাকলো, আপনি 2-3 ঘন্টা 4 ঘন্টা পর দেখলেন, সেরকম কিন্তু কোনো অবকাশ নেই। লেবার ইমার্জেন্সি যে কোনো সময় হতে পারে। হঠাৎ করে ব্যথা উঠতে দেখা গেলো কট প্রলাপস হয়ে গেল, তার তখনই ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন লাগবে। অথবা দেখা গেল তার হার্টবিট ড্রপ করলো। তো সেগুলো মোমেন্ট টু মোমেন্ট যদি আপনি চেক না করেন তাহলে তো কখনো আপনি বলতে পারবেন না যে মানে রুগীটার ইমার্জেন্সি কখন হবে কি। এই জন্য মোমেন্ট টু মোমেন্ট চেক করতে হবে। আপনি মনে করেন 100 জনের মধ্যে 10-12 জনের ইমার্জেন্সি হয়, কিন্তু সেই 10-12 জনের ইমার্জেন্সি বার করবার জন্যই তো আপনাকে 100 জনকে দেখতে হবে। সো লেবারের জন্য যেটা দরকার সেটা আমি প্রত্যেকটা হসপিটাল যারা করতে চায় তাদেরকে বলবো যে লেবার মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে। সেক্ষেত্রেই কিন্তু নর্মাল ডেলিভারি রেট হাই হয়ে যাবে যদি লেবার মনিটরিংয়ের ব্যবস্থা খুব ভালো রাখে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমার এই এপিসোডটি যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। এরকম ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং পডকাস্ট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার সাথেও থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ।